আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে পরীক্ষা মনে হয় তোমাদের অনেকেরই ভালো হয়েছে, তাই না? অনেকেই 100তে 100 পেয়েছো। সো একটু কমেন্ট করে আমাকে জানাও যে কোন কোন প্রশ্নে সমস্যা। আজকের প্রশ্নগুলো অনেক ইজি ছিল। তারপরে যদি কোনো প্রশ্নে সমস্যা থাকে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, আজকে আমরা পড়ব মূলত আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু পড়া শেষ। তো তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো। তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে কিনা আমাদের আগের দুইটা ক্লাসের উপর? যদি থাকে তোমরা সেটাও আমাকে জানাতে পারো। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন অনেক ইজি ছিল। কারো যদি আগের কোনো ক্লাসে প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রশ্ন যদি মাথায় আসে তখন প্রশ্নটা কইরো। আমরা শুরু করি। আজকে আমরা পড়ব ঝিল্লিযুক্ত অঙ্গাণু। তাহলে আমরা লিখে ফেলি ঝিল্লিযুক্ত। মানে মেমব্রেন বাউন্ড অর্গানেলি। ওকে, ঝিল্লিযুক্ত অঙ্গাণু। এর ইংলিশটা আমরা অলরেডি লিখেছি, আবারও লিখছি, মেমব্রেন বাউন্ড। তো পরীক্ষায় প্রশ্ন আসে এমসিকিউতে যে কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু নয় কিংবা হয়। তো নিয়ম হলো আমরা যদি ঝিল্লিবিহীন অঙ্গাণু পারি তাহলে বাদবাকিগুলো ঝিল্লিযুক্ত। যেমন আমরা শিখেছি মামাই সেরা, এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। তাহলে মামাই সেরা বাদে বাদবাকি যত অঙ্গাণু আছে সেগুলোই হচ্ছে ঝিল্লিযুক্ত। তাহলে এটার আলাদা করে কিন্তু কোনো ট্রিক মনে রাখার দরকার হয় না। কিন্তু কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন আসে 5টি ঝিল্লিযুক্ত অঙ্গাণুর নাম লেখো। তো আমরা তো ঝিল্লিবিহীন পড়েছি, বাদবাকিগুলো ঝিল্লিযুক্ত। এখন রিটেনে লিখতে দিলে তখন আবার অনেকের মনে পড়ে না। এজন্য তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো। কি সেটা? সেটা হচ্ছে মা, একটা মেয়ের নাম মনে করো ইভা। সো মা ইভা পাগল, অর্থাৎ মাকে বলছো যে মা ইভা পাগল। তোমাদের যদি কারো নাম ইভা থাকে তাহলে তোমাদের বাদে বলা হয়েছে, তোমরা না, আসলে এটা অন্য ইভার কথা বলা হয়েছে। তাহলে এখন কোনটাতে কি হয় চলো আমরা একটু লিখে ফেলি। মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। নামের শেষে অন মানে এক বচন, আর বহু বচন হচ্ছে আ। যখন আমরা মাইটোকন্ড্রিয়া বলবো তখন বোঝাবে অনেকগুলো, আর যখন মাইটোকন্ড্রিয়ন বলেছি তখন বোঝাবে একটা। তাহলে এইটা তোমরা পারলে সাইড নোট হিসেবে লিখতে পারো। এটা আমরা ক্লাস 9-এও শিখিয়েছি যে এক বচন বোঝাতে নামের শেষে অন কিংবা নামের শেষে আম কিংবা আজ বসে। আর বহু বচন বোঝাতে অনের বহু বচন আ, আমের বহু বচনও কি আ, কিন্তু আসের বহু বচন হচ্ছে আই, আই বসে।
অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আমি অন, আম, আস পাই তাহলে বুঝে নিব এটা একবচন মানে সিঙ্গুলার। আর কোনো শব্দের শেষে যদি আমি আ কিংবা আই পাই তাহলে বুঝে নিব এটা হচ্ছে বহুবচন অর্থাৎ প্লুরাল। ঠিক আছে? ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়ন এটা হচ্ছে একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু। এতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পাতে হচ্ছে প্লাস্টিড, ভ দিয়ে লিখছি একটু পরে, ওয়েট করো। গতে হচ্ছে গোলগি বডি, সর্বশেষ লতে হচ্ছে লাইসোসোম। আচ্ছা, ভতে আসলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ভেসিকল আর একটা হচ্ছে ভ্যাকুয়াল। এই দুটো জিনিসই আসলে কোষ গহ্বর। এই দুটো জিনিসকেই আসলে আমরা একসাথে বলবো কোষ গহ্বর, সেল ক্যাভিটি। কোষ গহ্বর বা সেল ক্যাভিটি। আমরা এখন কিন্তু নামগুলো লেখাচ্ছি শুধু, দেন এদের বিস্তারিত আজকে থেকে পড়া শুরু করব। বুঝছো? ভ্যাকুয়াল বানান হচ্ছে, যারা ইংলিশ ভার্সন আছো এটা, আর ভেসিকল হচ্ছে VESCICLE। তাহলে পরীক্ষায় যদি কখনো তোমাকে লিখতে দেয় যে ঝিল্লিযুক্ত অঙ্গাণুর নাম লেখো, তাহলে আশা করছি 1, 2, 3, 4, 5 কোষ গহ্বর লিখলে আরো একটা বেশি পাবে। তো আমার বিশ্বাস যে তোমরা এই 6টা অঙ্গাণুর নাম লিখতে পারবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, বলেন। জি জি আঙ্কেল বলেন। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ, ওদের হ্যাঁ হ্যাঁ পরে একটু কল করছি। আচ্ছা, দুঃখিত, একটা গুরুত্বপূর্ণ কল ছিল, কলটা রিসিভ করলাম। ওকে, আচ্ছা, তাহলে পাশে খুব ভালো করে তোমরা লিখবা এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন এসেছিল, সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে মাইটোকন্ড্রিয়ন এবং প্লাস্টিড থেকে। সিকিউ মূলত এই দুইটা জায়গা থেকে এসেছে। এমসিকিউ যে কোনো জায়গার জন্য ইম্পর্টেন্ট। সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ কোয়েশ্চেন। সো সৃজনশীল মাইটোকন্ড্রিয়ান এবং প্লাস্টিড থেকে প্রচুর আসছে। তার মানে তুমি যদি এই দুইটা ভালো করে পড়ো, একটা প্রশ্ন তুমি কমন পাবে বোর্ডে সবখানি। তো আমরা দেখা যাক কতদূর পড়া যায়। আজকে আমরা শুরু করব প্লাস্টিড দিয়ে। এটা শেষ করার পর আমাদের টার্গেট আছে গোলগি বডি, লাইসোজোম, এই পর্যন্ত আমরা পড়ব। দেখা যাক কতদূর পড়া যায়। তো চলো আমরা শুরু করি। প্রথমে সবাই আমরা লিখে ফেলি প্লাস্টিড। তাহলে সবাই আমরা লিখে ফেলি প্লাস্টিড।
আমরা একটু প্লাস্টিডকে সাজিয়ে পড়ব। কিভাবে সেটা? ওকে, প্লাস্টিডকে আমরা 4টা কলাম করব। 4টা কলাম করব, একটা পার্থক্য আর কি। ওকে, এই জায়গায় আমরা লিখব বিষয়। বিষয়, বিষয় মানে পার্থক্যের বিষয়। এবং প্লাস্টিড মূলত 3 প্রকার। 1 নম্বরে আমরা লিখব ক্লোরোপ্লাস্ট। আগে আমরা লিখি, এই 3 প্রকার প্লাস্টিড পড়া মানে প্লাস্টিড পড়া শেষ। 1 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। 2 নম্বর লিখব ক্রোমোপ্লাস্ট। এবং 3 নম্বর লিউকোপ্লাস্ট। আচ্ছা, ইতোমধ্যে ফারহানা তানিয়া কমেন্ট করেছে, গোলগি বডি আর গোলজি বডি কি আলাদা? না, মোটেও আলাদা না। উচ্চারণ কেউ গোলজি করে, কেউ গোলগি করে। তার মানে তুমি গোলগিকে গোলজিও লিখতে পারো, জও লিখতে পারো, একই জিনিস। তাহলে ছেলেমেয়েরা, এই যে নামের শেষে দেখতেছো না প্লাস্ট, 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 এর অর্থ হচ্ছে প্লাস্টিড। এখন ক্লোরো, এই যে ক্লোরো, এই শব্দটার অর্থ হচ্ছে সবুজ। তাহলে আমরা লিখতে পারি 1 নাম্বার সংজ্ঞা। তাহলে যেহেতু ক্লোরো মানে সবুজ, প্লাস্ট মানে প্লাস্টিড, তাহলে আমরা বলতে পারি সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। তাহলে সংজ্ঞা কি হবে ক্লোরোপ্লাস্টের? ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা হবে সবুজ বর্ণের প্লাস্টিড। ঠিক আছে। এখন এখানে যে ক্রোম শব্দটা আছে, ক্রোম, এই যে ক্রোম, ক্রোম মানে হচ্ছে রং। ঠিক আছে, ক্রোম শব্দটার অর্থ কি? কালার, রং। তাহলে ক্রোমোপ্লাস্টের ডেফিনেশন কি হবে? রঙিন প্লাস্টিড। কিন্তু বলো তো, সবুজ কি কোনো রং না? সবুজও কিন্তু একটা রং। তাহলে যখন আমি রঙিন লিখব, তখন অবশ্যই আমাকে ব্র্যাকেটে লিখতে হবে সবুজ বাদে, কারণ সবুজ রঙের যেটা, তাকে তো আমি আলাদা করে ক্লোরোপ্লাস্ট বলছি। তাহলে রঙিন ব্র্যাকেটে আমরা কি লিখব? সবুজ বাদে। তাহলে রঙিন প্লাস্টিডকে, রঙিন প্লাস্টিডকে আমরা বলবো ক্রোমোপ্লাস্ট। আর লিউকো শব্দটার অর্থ হচ্ছে সাদা। লিউকো মানে সাদা বা বর্ণহীন। যেমন শ্বেত রক্তকণিকা যখন তুমি পড়বে, তার অপর নাম দেখবে লিউকোসাইট, শ্বেত রক্তকণিকা। শ্বেত মানে সাদা। তাহলে এটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। বলো, এটা কি? বর্ণহীন প্লাস্টিড। তাহলে বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। তাহলে আমরা 3 ধরনের প্লাস্টিড পেলাম এবং তাদের ডেফিনেশন হয়ে গেল। কার রং কি, কার রং আছে না নাই, সেটাও কিন্তু হয়ে গেল। এখন কেন আল্লাহ তাআলা এই 3 ধরনের প্লাস্টিড দিয়েছে, চলো একটু বুঝে আসি। প্রথমে যদি আমরা একটু সবুজ কালারের মধ্যে আসি, আমরা সবাই জানি সবুজ হওয়ার পেছনে দায়ী হচ্ছে ক্লোরোফিল। আর যারা অলরেডি ক্লাস 9-এ পড়েছো, 10-এ আছো, তারা জানো যে ক্লোরোফিল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে খাদ্য তৈরি করে, পুরো প্রসেসটা কিন্তু আমরা শিখাইছি। বাট যারা ক্লাস 9-এ, তারা এটা আবার শিখবে। তাহলে ক্লোরোফিল যেহেতু খাদ্য তৈরি করে, তাহলে আমরা বলতে পারি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সেই প্লাস্টিড যেখানে মূলত খাদ্য তৈরি হয়। কিন্তু একটা উদ্ভিদের খাদ্য তৈরি হলেই হবে না। এই যে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ হচ্ছে, তার মানে একটা উদ্ভিদ বাচ্চা তৈরি করছে, উদ্ভিদেরও প্রজনন হয়। তো উদ্ভিদের প্রজনন হওয়ার জন্য কি দরকার জানো? পরাগায়ন দরকার। পরাগায়ন কি জিনিস? উদ্ভিদের যারা পুরুষ, তাদের থাকে পরাগ রেণু। এই পুরুষের পরাগ রেণুটা যখন উড়ে এসে স্ত্রীদের
যে স্ত্রী অংশ যার নাম গর্ভমুণ্ড, মেবি অনেকে এটা এখনো জানতে নাও পারো, আমি ইংলিশটাও বলছি না। তো পরাগরেণুকে বলা হয় পোলেন এবং পরাগায়নকে বলা হয় পলিনেশন। একটু আগে বলে দিই, তারপর আমি লিখছি। তো মেল যে প্লান্ট আছে, পুরুষ যে উদ্ভিদ আছে, তাদের থাকে পোলেন, পরাগরেণু। এই পরাগরেণুটা যখন বাতাস কিংবা কোনো কীট পতঙ্গ অর্থাৎ ইনসেক্ট যে কোনো কিছুর মাধ্যমে যখন স্ত্রী দেহে পতিত হবে, স্ত্রী দেহে প্রবেশ করবে বা স্ত্রী দেহে অ্যাটাচ হবে, যুক্ত হবে, তখন তাকে বলে পরাগায়ন বা পলিনেশন। তাহলে দেখো তো, পরাগরেণুকে তাহলে অ্যাট্রাক্ট করতে হবে না, আকৃষ্ট করা লাগবে না। আমরা সবাই জানি কালারফুল যে জিনিস, রংচটা জিনিসের প্রতি অনেকেই কিন্তু আকৃষ্ট হয়। তো আল্লাহ তাআলা এই ক্রোমোপ্লাস্ট দিয়েছে, এই যার কারণেই একটা উদ্ভিদ যে কালারফুল, উদ্ভিদের যে ফুল ফল যে বিভিন্ন রঙিন কালারফুল, এই সব কিছুর জন্য দায়ী কিন্তু ক্রোমোপ্লাস্ট। এবং যে জিনিসটা কি করে, কীট পতঙ্গকে অ্যাট্রাক্ট করে, এর ফলে কীট পতঙ্গ কি ওখানে আসে, আসার পর দেখা গেল ওখানকারই পরাগরেণু নিয়ে এসে আবার অন্য স্ত্রী দেহে যায়। সো আলটিমেটলি পরাগায়ন ঘটানোর জন্য কীট পতঙ্গকে আকৃষ্ট করার কাজই হচ্ছে কি, ক্রোমোপ্লাস্ট। তাহলে কথা হচ্ছে, লিউকোপ্লাস্ট কেন আল্লাহ তাআলা দিলেন? এই যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে, এই যে সবুজটা প্লাস্ট মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে, এই খাদ্য তো এখন সঞ্চয় করা লাগবে, এই খাদ্য তো এখন জমা রাখা লাগবে উদ্ভিদের মধ্যেই। তো যে প্লাস্টিড খাদ্য জমা রাখবে, জাস্ট জমা রাখবে, তাহলে ওর তো রংচটা হওয়ার দরকার নাই, ওর তো সবুজ হওয়ারও দরকার নাই, অন্য কালার হওয়ারও দরকার নাই। তাকেই কিন্তু বলা হয় লিউকোপ্লাস্ট। তাহলে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন প্লাস্টিড আল্লাহ তাআলা কেন বানিয়েছে। তাহলে আমরা একটু কাজ লিখে ফেলি। নাম্বার 2, সময় হলে সবই বলবো, তাহমিনা সরকার, সব বলবো, যা যা লাগবে সবই বলবো, ধৈর্য ধরেন। হ্যাঁ, প্লাস্টিড তাহলে 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে 2 নাম্বার চলে আসি আমরা কাজ। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য তৈরি, খাদ্য তৈরি। আচ্ছা, আমরা চাইলে একটু আমাদের পাঠ্য বইটা ঘুরে আসতে পারি। চলেন আমরা একটু পাঠ্য বইটা ঘুরে আসি, পাঠ্য বইটা ঘুরে আসি। এই যে ক্রোমোপ্লাস্ট নিশ্চয়ই দেখা যাচ্ছে, এগুলো রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়। আমরা এখনো শেষ করিনি। তাহলে মূলত এই ক্রোমোপ্লাস্ট এর কাজটা কি? ফুলকে আকর্ষণীয় করে এই যে পলিনেশন, পরাগায়নে সাহায্য করাই হচ্ছে এদের প্রধান কাজ। আর যেহেতু ক্রোম মানে হচ্ছে কালার, রং, তাহলে এই প্লাস্টিডে বিভিন্ন ধরনের রঞ্জক মানে পিগমেন্ট সংশ্লেষণ হয়, মানে তৈরি হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই কাজটা লিখব যে পরাগায়নে সাহায্য করা। তাহলে ক্রোমোপ্লাস্টের কাজ কি? পলিনেশন বা পরাগায়ন। তাহলে পরাগায়ন বা পলিনেশন। আর লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে স্টোর অফ ফুড, খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয়, ফুড স্টোরেজ। ওকে, তাহলে আমরা কি পেলাম? 2টা করে পার্থক্য। তাহলে দেখো, তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এভাবে কম্প্যারিজন করে দেওয়া নাই, কিন্তু আমরা কেন কম্প্যারিজন করে দিচ্ছি? কারণ পরীক্ষায় কিন্তু এভাবে কম্প্যারিজন বা কম্পেয়ার করে প্রশ্ন আসে। আচ্ছা, চলে আসি নাম্বার 3। 3 নাম্বার আমরা লিখি রঞ্জক। রঞ্জকের ইংলিশ হচ্ছে পিগমেন্ট। অর্থাৎ কোন প্লাস্টিডে কোন ধরনের রং থাকে বা রঞ্জক পদার্থ থাকে। তো ক্লোরোপ্লাস্ট তো সবুজ বর্ণের, সেখানে থাকবে ক্লোরোফিল, সেখানে থাকবে ক্লোরোফিল।
আচ্ছা, লিউকোপ্লাস্ট সেটা তো বর্ণহীন, তাহলে এখানে রঞ্জক নাই, সেখানে কোনো রঞ্জক নাই। বাট ক্রোমোপ্লাস্ট এটা তো রঙিন, তাহলে ক্লোরোফিল বাদে বাদ বাকি প্রায় সমস্ত রং এখানে থাকবে। তো কি কি রং থাকবে যদি আমি একটু লিখি। প্রথমে আসো ক্যারোটিন, 4টা রং আমি লিখি। একটা হচ্ছে ক্যারোটিন। তো মনে রাখবে ক্যারোট মানে হচ্ছে গাজর। আজ গাজর দেখতে একটু কমলা লাল টাইপের, কিংবা কতে তুমি মনে রাখবা কতে ক্যারোটিন, কতে হচ্ছে কমলা। আচ্ছা, এবার আসো জ্যান্থোফিল। জ্যান্থোফিল বানান XANTHO, জ্যান্থোফিল। জ্যান্থোফিলের রং হচ্ছে হলুদ। বাংলা ভার্সনদের ইংলিশ লেখার দরকার নেই। এবার আসো ফাইকো সায়ানিন। মনে রাখবা নামের মধ্যে নি আছে, সো এটা হচ্ছে নীল। সত্যি কথা হলো সায়ান, এই সায়ান শব্দটার অর্থই হচ্ছে নীল। জেনে রাখা ভালো ফাইকো শব্দটার অর্থ হচ্ছে শৈবাল। তার মানে এই রংটা শৈবালে পাওয়া যায়। শৈবাল মানে অ্যালগি। শৈবাল নিয়ে তোমাদের ক্লাস 9-10-এ পড়া নাই, এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ব। তাহলে শৈবালের নীল রঙের জন্য দায়ী যে রঞ্জক, তার নাম ফাইকোসায়ানিন। এগুলো বইয়ে আছে তোমাদের। আরেকটা সেটা হচ্ছে ফাইকো এরিথ্রিন। তাহলে এখানেও ফাইকো আছে। এই যে এরিথ্রো, এই এরিথ্রো শব্দটার অর্থ হচ্ছে লাল। লাল যেমন তোমরা জেনে রাখবা মানুষের যে লোহিত রক্তকণিকা, লাল রঙের যে রক্তকণিকা, রেড ব্লাড সেল, সেটাকে আমরা বলি এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট এটা আমরা পড়বো, ক্লাস 10-এই পড়বো। সো এরিথ্রো মানে হচ্ছে লাল। তাহলে সবুজ বাদে এই যে 4 ধরনের রং, বিশেষ করে এই রঞ্জক পদার্থগুলো, এগুলো হচ্ছে রঞ্জক পদার্থের নাম, আর এগুলো হচ্ছে রঙের নাম। এগুলোই হচ্ছে রঞ্জক পদার্থ। তাহলে এগুলো থাকে ক্রোমোপ্লাস্টে। এগুলো কোথায় থাকে? ক্রোমোপ্লাস্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞা শিখলাম, প্রত্যেকটা প্লাস্টিডের কাজ শিখলাম, এবং কোন প্লাস্টিডের রং কি, রঞ্জক পদার্থ কি সেটা শিখলাম। আচ্ছা, এখন একটু তোমাদের পড়াগুলো আমি দেখি, মানে তোমাদের কমেন্টগুলো শুনি। আচ্ছা, অনেক আগে প্রশ্ন করেছে একজন, সেন্ট্রোজোম এবং রাইবোজোম কাকে বলে? ওকে, ফাইন। সেন্ট্রোজোম হচ্ছে সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার, এই দুটাকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম। আর রাইবোজোমের সংজ্ঞা আমরা অনেকভাবে দিতে পারি, যে কোষের পর্দাবিহীন অঙ্গাণু যা প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় তাকেই বলে রাইবোজোম। তাহলে কোষের যে পর্দাবিহীন বা ঝিল্লিবিহীন অঙ্গাণু, আর ইংলিশে যদি বলি মেমব্রেনলেস অর্গানেলি দ্যাট প্রডিউস প্রোটিন ইজ কল্ড রাইবোজোম। অর্থাৎ কোষের পর্দাবিহীন অঙ্গাণু যা প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় তাকে আমরা বলি রাইবোজোম। ওকে, তাহলে এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আরেকটু পড়বো যদিও। আচ্ছা, ল্যাটিন বা গ্রিক শব্দ ভেঙে ভেঙে বোঝার কোনো আলাদা বই নাই, বাট আমি যতগুলো শব্দের মানে লিখে দিচ্ছি, এগুলো তুমি পাশে পাশে যদি লিখে রাখো, দেখবা যে যতগুলো শব্দ হবে তুমি ইন্টারমিডিয়েটে উঠে নতুন সর্বোচ্চ 50-60টা পাবা। বাট ক্লাস 9-10 আমি যতগুলো শব্দ তোমাকে ভেঙে ভেঙে লেখাবো, ফাইকো মানে কি, এনাফ, মানে তোমার অনেক হিউজ হয়ে যাবে। আলাদা বইয়ের দরকার নাই, আমি যা পড়াচ্ছি সেটাই। এত বই পড়ে আর কি হবে বলো? আচ্ছা, কারা কারা 10 পেলো এটা আমি শেষে বলবো, ঠিক আছে? ক্লাসের শেষে বলবো। আচ্ছা,
অনেকেই বলছে স্ক্রিনটা একটু নিচে নামান, লিখে নিতে পারে নাই। অনেকে হয়তো বা পরে আসছো, সমস্যা নাই, ভিডিও তো থাকছে গ্রুপে, তাই না? যাদের একটু প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, পরে এসেছেন, সেটা আবার কিন্তু টেনে দেখা যাবে। আচ্ছা, এবার আমরা পড়বো 4 নাম্বার। আমাদের কিন্তু এটা শেষ হয়নি। তো আমরা একটা কাজ করি, একটু মুছে দেই, যেহেতু এগুলো তোমাদের লেখা হয়ে গেছে নাকি? না থাক, না মুছি, 4 নাম্বার লিখি, 4। আচ্ছা, যাদের লেখা হয়নি ক্লাস শেষে যেটুকু বাকি আছে ওটা আবার টেনে লেখা যাবে। 4 নাম্বার আমরা লিখব অবস্থান। আচ্ছা, কিসের অবস্থান? কোন প্লাস্টিড কোথায় থাকে সেটা। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? সবুজ অংশে। তাহলে একটা উদ্ভিদের সবুজ অংশে থাকে। আচ্ছা, উদ্ভিদের সবুজ অংশ কি? চলো তো দেখি উদ্ভিদের সবুজ অংশ কি। দেখো, স্পষ্ট করে বইয়ে বলাই আছে, পাতা হচ্ছে সবুজ, তাই না? আমরা সবাই জানি পাতা হচ্ছে সবুজ। তবে পাতা যখন আবার পেকে যায় তখন আবার সবুজ চেঞ্জ হয়ে যায়, তাই না? বাট নর্মালি পাতা প্রথম অবস্থায় কি থাকে? সবুজ থাকে। এছাড়া কাণ্ড যখন কচি অবস্থায় থাকে, কচি অবস্থায় যখন স্টেম, কাণ্ডের ইংলিশ তো জানো, স্টেম, তখন সেটা সবুজ থাকে। এবং অন্যান্য যত সবুজ অংশ আছে, তার মানে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় এই 3 জায়গায়: পাতা, কচি কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশ। এই কথাটাই আমরা লিখব, আমরা বইয়ের বাড়তিও লিখব না। হ্যাঁ, তাহলে লেখো পাতা, কচি কাণ্ড, অন্যান্য সবুজ অংশ, অন্যান্য সবুজ অংশ। আচ্ছা, তাহলে ক্রোমোপ্লাস্ট কই পাওয়া যায়? একটু বুদ্ধি করে বলি তো, মানে চিন্তা করি, না বললেও হবে, চিন্তা করি। তাহলে উদ্ভিদের যত রঙিন অংশ আছে, তাই না, যত রঙিন ফুল ফল আছে, এখন সবুজ ফল যদি কিছু থাকে, সবুজ ফলে কিন্তু আবার ক্রোমোপ্লাস্ট থাকবে না, রঙিন ফল। যেমন আমরা দেখি, আমরা এগুলো সব পড়েছি। এই যে রঙিন ফুল, রঙিন পাতা, একসাথে রঙিন ফুল, পাতা এবং গাজর তো লাল, তাই না? সেই গাজরের যে মূল, আসলে গাজরের যেটা আমরা খাই সেটাই মূল, হ্যাঁ, সেটা কি লাল। তাহলে এখানেই পাওয়া যায় ক্রোমোপ্লাস্ট। তাহলে এই 3টা কথা আমরা লিখব। তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? রঙিন ফুল, রঙিন ফুল, পাতা ও গাজরের মূল। রিমেম্বার, গাজরের মূল মানেই কিন্তু এই কমলা কালারটা, যেটা গাজর খাই সেটাই হচ্ছে গাজরের মূল, রুট অফ ক্যারট। ওকে, তাহলে এইবার তোমরা চিন্তা করো, বই দেখবা না, লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? এটা আমি তোমাদেরকে এখন প্রশ্ন করছি, আমি তোমাদের কমেন্ট অনেকক্ষণ পর এখন পড়ব। লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? হ্যাঁ, কাঁচা কলায়ও ক্লোরোপ্লাস্ট থাকবে ভাইয়া। উদ্ভিদের যত সবুজ অংশ সবখানেই ক্লোরোপ্লাস্ট থাকবে। জি, ফাইকো এরিথ্রিনও অ্যালগিতে থাকে। এক্স্যাক্টলি, কারণ ফাইকো মানে হচ্ছে অ্যালগি, শৈবাল। হ্যাঁ তাহমিনা, সিকিউ এখান থেকে কমন আসে এবং আমরা এই টপিকটা পড়ানোর পর কি কি সিকিউ এসেছিল সেটা নিয়ে আলোচনা করব, ভয় পেও না। আচ্ছা, দিবা বলেছে মূলে, কেউ বলেছে রুট, মূল, ভ্রূণ। আচ্ছা, ভেরি গুড। সহজ কথা, সূর্যের আলো পায় না যে জায়গাগুলো, যেমন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, মূল কিন্তু মাটির নিচে থাকে, সূর্যের আলো পায় না। তাহলে মূল হচ্ছে কালারলেস, অর্থাৎ বর্ণহীন। পাশাপাশি উদ্ভিদের ভেতরের দিকের যে অংশগুলো, যেগুলো বাইরে উন্মুক্ত না, তোমরা খেয়াল করেছো, তুমি যদি সবুজ ঘাসের উপর কোনো কিছু ফেলে রাখো, দেখবা যে একদিন পরই ওই সবুজ ঘাস না সাদা হয়ে গেছে। কেউ এটা খেয়াল করে থাকলে একটু কমেন্টে জানাও যে তুমি খেয়াল করেছো। এবং মজার বিষয়, তুমি যখন আবার ওই ঢাকনাটা, শুধু ঢাকনা না, যে কোনো কিছু, ধরো ইট, সবুজ ঘাসের উপর ইট রেখেছো, পরদিন এসে ইটটা তুলে দেখবা ঘাস সাদা হয়ে গেছে। বুঝতে পেরেছো? আবার ইটটা তুলে রাখার পর আবার পরদিন এসে দেখো, যদি মরে না যায় তাহলে তারা আবার কিন্তু সবুজ হয়ে যাবে। এ থেকে একটা ব্যাপার কি প্রতীয়মান হয়, যেটা সবুজ অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, ইট দিয়েছো, তার মানে তুমি সূর্যের আলো যেতে বাধা দিচ্ছ। তাহলে সূর্যের আলো না পেলে ক্লোরোপ্লাস্ট কিন্তু হয়ে যাচ্ছে লিউকোপ্লাস্ট। আবার যখন তুমি ইটটা সরালে, তাহলে সাদা অংশে আবার সূর্যের আলো পড়লো, সে আবার সবুজ হয়ে গেল।
তার মানে সূর্যের আলো পেলে লিউকোপ্লাস্ট আবার হয়ে যাচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো, তোমরা ঠিকই বলেছো, বইয়ে এটাই আছে, অনেক জায়গায় লিউকোপ্লাস্ট থাকে, অনেক জায়গায়, কিন্তু বইয়ে যতটুকু আছে আমরা ততটুকুই পড়বো। একটা হচ্ছে মূল, মূলের ইংলিশ হচ্ছে রুট, ভ্রূণের ইংলিশ হচ্ছে এমব্রায়ো, ইংলিশ ভার্সনের জন্য লিখছি, আমরা বাংলায় লিখবো। আর জনন কোষ হচ্ছে গ্যামেট, এগুলো সব কিন্তু ভেতরে থাকে। এই জনন কোষ মিলে মিলেই কিন্তু জাইগোট হয়, সেখান থেকে ভ্রূণ হয়। আর মূল, তাহলে মেইন কথা, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এবং দেখো বলেছে, প্রধান কাজ তো লিখেছি, বলেছে যে আলোর সংস্পর্শে এলেই সাদাটা কি হয়ে যায়, লিউকোপ্লাস্ট কি হয়ে যায়, ক্লোরোপ্লাস্ট হয়ে যায়, যেটা আমি একটু আগে বললাম। তাহলে আমরা লিখে ফেলি, এটা থাকে কোথায়, মূল, ভ্রূণ, জনন কোষ। তাহলে অবস্থানও হয়ে গেল, মাশাআল্লাহ। এখন যেটা আমি বললাম, এটা তোমাদেরকে একটা প্র্যাকটিক্যালেও পরীক্ষা আসতে পারে, যে যদি আমরা একটু এভাবে লিখতে পারি, তাহলে আমাদের পার্থক্য কিন্তু শেষ। পার্থক্য বাদে মানে ওখানে যদি আরো কিছু থাকে সেগুলো আমরা আলাদা করে পড়বো, পার্থক্য এই চারটাই শেষ। ওকে, লেখা যদি হয়ে যায় তাহলে আমরা একটা ছোট্ট ব্যাপার বলতে পারি, যে যদি এটা মনে করো কি সবুজ কালারের কিছু একটা, এটা একটা সবুজ কালার, আচ্ছা সবুজ কালার না দিই, তোমরা তো আর সবুজ কালার দিতে পারবে না, মনে করো এটা একটা লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্টে যদি সূর্যের কি হলো, সূর্যের আলো এসে পড়ে, তাহলে এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে সবুজ, মানে ক্লোরোপ্লাস্ট। এই ব্যাপারটা একটু মাথায় রাখো, এটি হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। তাহলে সূর্যের আলো বা সানলাইট যদি কোথায় এসে পড়ে, লিউকোপ্লাস্টে পড়ে, সো মনে করো এটা হচ্ছে লিউকোপ্লাস্ট, এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, তাহলে সূর্যের আলো যদি লিউকোপ্লাস্টে এসে পড়ে সেটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। এটা আলাদা করে মনে রাখবা, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টের ডিটেলস কিন্তু পড়া হয়ে গেছে। এখন ক্লোরোপ্লাস্ট নিয়ে বাড়তি কিছু পড়া আছে, যে পড়া তোমরা যখন ক্লাস 9-এ ছিলে শিখেছ, কিন্তু নতুন কিছু 9-এর বাচ্চা কাচ্চারা আছে, তাদের জন্য আমি একটু হালকা আলোচনা করি এবং আমরা একটা ছবি আঁকবো ক্লোরোপ্লাস্টের। তো আশা করি তোমাদের এটা হয়েছে। আমি একটু দেখাই তাহলে বইয়ের কি কি হয়ে গেল। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বইয়ের লিউকোপ্লাস্ট পড়া হয়ে গেল, এটা আর পড়ার দরকার নেই, মানে আমরা সাজিয়ে দিয়েছি। তারপর আমাদের এখানকার সকল পড়া হয়ে গেছে এবং আমাদের এখন বাকি আছে শুধুমাত্র এই যে ক্লোরোপ্লাস্ট। আমরা এই ছবিটা ক্লাস 9-এ এঁকেছি, বাট যারা নতুন 9 তাদের জন্য আমরা এটা আরেকবার আঁকবো। এই ছবিটা পরীক্ষায় আঁকতে দেয় এবং ক্লোরোপ্লাস্ট থেকেই মূলত রিটেন আসে। তো চলো কথা না বাড়িয়ে আমরা হেডলাইন দিই আলাদা করে ক্লোরোপ্লাস্ট। এই ছবিটা আমরা দ্রুত ঝটপট এঁকে ফেলি এবং দেখো হেডলাইন আছে প্লাস্টিড, এটাও পড়া হয়ে গেছে। তাহলে কখনো যদি প্রশ্ন আসে প্লাস্টিড কি, এটি উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এটি কিন্তু প্রাণীতে থাকে না। এর প্রধান কাজ কি, তাহলে তোমাকে যদি কেউ কখনো বলে প্লাস্টিডের কাজ কি, দেখো এটা আমি খাতায় লেখাচ্ছি না, কমন সেন্স, প্লাস্টিড মানেই তো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে যখন বলবে ক্লোরোপ্লাস্টের কাজ খাদ্য প্রস্তুত করা, যখন বলবে লিউকোপ্লাস্টের কাজ, লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করা। বাট যখন বলবে ক্রোমোপ্লাস্টের কাজ তখন হবে পরাগায়ন করা। বুঝতে পেরেছো? কিন্তু যদি একসাথে বলে প্লাস্টিডের কাজ কি, প্লাস্টিডের কাজ হলে এই তিনটাই লিখে দিবা। তোমরা আমার কথাটা বুঝছো কিনা? যদি ইন্ডিভিজুয়াল বলে ক্লোরোপ্লাস্টের কাজ কি, খাদ্য প্রস্তুত, ক্রোমোপ্লাস্টের কাজ কি, খাদ্য পরাগায়ন, লিউকোপ্লাস্টের কাজ কি, খাদ্য সঞ্চয়। আর এই তিনটা প্লাস্টিড তো আসলে প্লাস্টিড, বোঝো কথাটা? তাহলে যদি বলে প্লাস্টিডের কাজ কি, তাহলে প্লাস্টিডের কাজ এই তিনটা এবং প্লাস্টিড এই তিন ধরনের, সিম্পল ব্যাপার। দেখো তো বুঝছো কিনা? এটা শুধু আওয়াজ দাও যে হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। আচ্ছা, একজন বলছে আপেল কি ক্রোমোপ্লাস্ট? জি, আপেল হচ্ছে ক্রোমোপ্লাস্ট।
জাহাঙ্গীর আলম আইডি থেকে বলেছে গাজর কমলা হয় কেন? একটু আগেই বললাম, ক্যারোটিন নামক রঞ্জক থাকার কারণেই গাজর কমলা হয়। একজন বলেছে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত কেন হতে পারে না? আমি তো বললাম হতে পারে, আমি তো বলি নাই যে হতে পারে না। পারে তো, কেন পারবে না? অবশ্যই পারে। আচ্ছা, তাহলে এখন হেডলাইন দাও। আমরা এখন এই ক্লোরোপ্লাস্টের এই ছবিটা আঁকা শিখবো। এটা পরীক্ষায় কিন্তু আঁকতে দেয় রিটেনে। তাহলে আমরা কি লিখবো এখন? এই যে আমি তো লিখেছি লিউকোপ্লাস্ট সূর্যের আলো পেলেই ক্লোরোপ্লাস্ট হয়। পারে তো, কখন বললাম যে পারে না? ওকে, তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকবো। কিভাবে আঁকবো? আমরা প্রথমে এরকম একটা ডিম্বাকার শেপ আঁকবো, দেন ভেতরে আরো একটা লেয়ার দিয়ে দিব, আরো একটা লেয়ার দিয়ে দিব। সো হয়ে গেল ক্লোরোপ্লাস্ট, হয়ে গেল ক্লোরোপ্লাস্ট, তাই না? আচ্ছা, তাহলে এই ক্লোরোপ্লাস্টের আমরা এখন যতটুকুই আঁকলাম একটু চিহ্নিত করি, লেবেলিং করি। এটাকে বাংলায় বলে বহিঃস্তর, ইংলিশে বলে আউটার মেমব্রেন। ইংলিশটা লিখছি না, মুখে বললাম আউটার মেমব্রেন। আচ্ছা, এটাকে বলে অন্তঃস্তর, ইংলিশে বলে ইনার মেমব্রেন। আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, দুই মেমব্রেনের মাঝে বাংলায় বলে আন্ত, ইংলিশে বলে ইন্টার। তো ইন্টার মেমব্রেন স্পেস অর্থাৎ দুই মেমব্রেনের মাঝের স্পেস, বাংলায় বলবো আন্ত মেমব্রেন ফাঁকা স্থান, আন্ত মেমব্রেন ফাঁকা স্থান। ঠিক আছে? আচ্ছা, ভেতরে যে তরল থাকে এই তরলগুলোকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমা, ইংলিশ বানানটা হচ্ছে এরকম, STROMA। আচ্ছা, তাহলে চারটা অংশ আমাদের লেখা হয়ে গেল। তাহলে খুবই সহজ, দুইটা মেমব্রেন থাকে, বাইরেরটা বহি, ভেতরেরটা অন্ত, এবং দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা স্থান তাকে বলা হয় আন্ত মেমব্রেন ফাঁকা স্থান। বুঝছো? আর ভেতরে যে তরল পদার্থ থাকে এই তরল পদার্থকে বলা হয় স্ট্রোমা। ওকে, এখন আমরা সকলেই জানি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে, পড়েছি একটু আগে, কারণ ক্লোরোপ্লাস্ট সবুজ। এই ক্লোরোফিলটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা ক্লোরোপ্লাস্টের মধ্যে ছোট 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 অনেকগুলো থলে দিয়েছে। এই থলেগুলোকে বলে থাইলাকয়েড। আমি যদি একটু অন্য কালার দিই, এই যে এটা একটা থলে, এই থলেটার নাম থাইলাকয়েড। আমি লিখবো একটু পর। সেটা আরেকটা থাইলাকয়েড, 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 থাইলাকয়েড। তাহলে দেখো এখানে আমি প্রায় 1 2 3 4 5 6 6টা থাইলাকয়েড দিয়েছি। এরকম অনেকগুলো থাইলাকয়েড, প্রায় 10টারও বেশি থাইলাকয়েড মিলে এই যে পুরো একটা স্তূপ হয়, এই যে একটা স্তূপে পরিণত হলো, স্তূপ, তাই না? স্তূপ তো বোঝো, একটা গুচ্ছে পরিণত হলো। তাহলে ইন্ডিভিজুয়াল যদি বলি, ইন্ডিভিজুয়াল, আচ্ছা আমি লেভেলিং করি। ইন্ডিভিজুয়াল এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে বলবো থাইলাকয়েড, থাইলাকয়েড। আর এই পুরো জিনিসটাকে, থাইলাকয়েডের এই যে স্তূপ, এই স্তূপটাকে আমরা বলবো এক বচনে গ্রানাম। কারণ এই যে শেখাইছিলাম নামের শেষে আম মানে এক বচন, সিঙ্গুলার, গ্রানাম। আর এরকম অনেকগুলো স্তূপ আছে, সবগুলো স্তূপকে একসাথে বলবো গ্রানা, তখন গ্রানা হবে, গ্রানাম হবে না তখন। আচ্ছা, এইটুকু আগে লেখো, আমরা বইয়ে ব্যাপারটা একটু দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। একজন বলেছে মূলা তো সাদা বর্ণের, তাহলে মূলা হচ্ছে লিউকোপ্লাস্ট। এটা সিম্পল। আচ্ছা খেয়াল করো, এই যে এই পুরো জিনিসটাকে বলা হয় গ্রানাম, দেখছো? পুরো জিনিসটাকে বলা হয় গ্রানাম। তাহলে এরকম অনেকগুলো গ্রানাম আছে, অনেকগুলো গ্রানাম আছে, এবং লক্ষ্য করো তারা আবার একটা আরেকটার সাথে যুক্ত, তারা আবার একটা আরেকটার সাথে যুক্ত। এই যেটা দিয়ে যুক্ত তাকে বলা হয় ল্যামেলাম, তাকে বলা হয় ল্যামেলাম।
যেহেতু এই জিনিসটা আমরা আঁকবো, যেহেতু এই জিনিসটা 2 গ্রানামের মাঝখানে, তাই এটাকে বলবো গ্রানাম ল্যামেলাম। আবার এই গ্রানাম ল্যামেলাম যেহেতু এস্ট্রোমার উপরে অবস্থিত, তাই এরই আরেকটা নাম এস্ট্রোমা ল্যামেলাম। বুঝতে পারছো? এস্ট্রোমা ল্যামেলাম। তাহলে থাইলাকয়েডের আরেকটা নাম দিয়েছে গ্রানাম চক্র, মানে গ্রানামের যে ছোট ছোট চক্র তার নাম থাইলাকয়েড। যাই হোক, আমরা একটু লিখে ফেলি বা এঁকে ফেলি ছটপট। তাহলে আমরা এখন এরকম কয়েকটা কি দিই, আমরা এখন এরকম কয়েকটা গ্রানাম আঁকি। আচ্ছা, আমরা কয়েকটা গ্রানাম আঁকলাম। এখন এগুলোকে একটার সাথে আরেকটা আমরা কি করে দিই, কানেক্ট করে দিই, যুক্ত করে দিই। আঁকতে পারছো কিনা জানাও। এগুলোকে একটার সাথে আরেকটা কি করে দিই, কানেক্ট করে দিই। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা এখন বলবো গ্রানাম ল্যামেলাম। এরই কিন্তু আরেকটা নাম এস্ট্রোমা ল্যামেলাম। আলাদা করে এস্ট্রোমা ল্যামেলাম না লিখলেও হবে, জানা ভালো, গ্রানাম বা এস্ট্রোমা ল্যামেলাম, এস্ট্রোমা ল্যামেলাম। আর এই ডট ডট গুলো তো হচ্ছে, এই ডট ডট গুলো কি, এস্ট্রোমা। তাহলে পরীক্ষায় যদি ক্লোরোপ্লাস্টের ছবি আঁকতে দেয়, এটাই হচ্ছে ক্লোরোপ্লাস্টের ছবি। নিচে লিখতে হবে চিত্র ক্লোরোপ্লাস্টের লম্বচ্ছেদ। এবং মনে রাখো, পরীক্ষা যদি প্লাস্টিডের ছবি আঁকতে দেয়, প্লাস্টিডের, তাহলেও তুমি এই ছবিটাই আঁকবা, কারণ ক্লোরোপ্লাস্ট কিন্তু একটা সবুজ বর্ণের প্লাস্টিড। কথা বুঝছো? তাহলে এটা কার চিত্র? ক্লোরোপ্লাস্টের। বাট রিমেম্বার, যদি কখনো পরীক্ষায় বলে যে এই যে দেখো লেখা একটি প্লাস্টিড কণা, তার মানে এটাই কিন্তু একটা প্লাস্টিড, আবার এটা মূলত কি, ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা চিত্রটা কি মনে রাখবো, যে এটা একই সাথে ক্লোরোপ্লাস্টের গঠন বা প্লাস্টিডের গঠন। মানে পরীক্ষায় যেটাই আসুক আমি এই ছবিটাই আঁকবো, পরীক্ষায় যেটাই আসুক আমি এই ছবিটাই আঁকবো। হয় ক্লোরোপ্লাস্টের গঠন আসুক, না হয় প্লাস্টিডের গঠন আসুক, যাহাই আসুক এই ছবিটা আঁকবো। এটা যদি হয়ে যায়, আরেকটা ছোট্ট কথা আছে, তাহলে আমাদের প্লাস্টিড শেষ হবে। আরো 15 মিনিট থাকবে, যেখানে আমরা গোলগি বডি বা অন্যান্য অঙ্গাণু পড়ে ফেলতে পারবো। ওগুলো খুবই অল্প আছে, খুবই অল্প। এটা রিটেনে আসে দেখে এখান থেকে অনেক বেশি পড়া। আচ্ছা, তাকো সবাই, ক্লাস 9-এ আমরা পড়েছি, যারা 10-এর বাচ্চারা আছো, আর যারা তোমরা ক্লাস 9-এ আছো, তোমরা একটু ধৈর্য ধরো। তোমাদের যে চতুর্থ চ্যাপ্টার, এই চতুর্থ চ্যাপ্টারে আবার সালোক সংশ্লেষণ বলে একটা টপিক আছে, বুঝছো? সেই সালোক সংশ্লেষণ পড়ানো হলে তোমরা এটা ডিটেলস বুঝবা। কিন্তু এখনো যেহেতু সালোক সংশ্লেষণ তোমরা পড়ো নাই 9-এর বাচ্চারা, কিন্তু 10-এর বাচ্চারা তো পড়ে আসছো, তাই 10-এর মতো করে আমি বলছি। কিন্তু 9-এর তোমরা যখন চতুর্থ চ্যাপ্টার পড়বো তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো তো 10-এর স্টুডেন্টরা, তোমরা এটা শিখেছো কিনা? সালোক সংশ্লেষণ বলে তো তোমাদের একটা অধ্যায় ছিল, এটা এখন আবারও আছে তোমাদের চতুর্থ অধ্যায়ে। তোমরা জানো যে এই যে থাইলাকয়েডের মধ্যে থাকে ক্লোরোফিল, এখানে থাকে ক্লোরোফিল। তো ক্লোরোফিল কি করে, সূর্য থেকে যে আলোক শক্তিটা আসে, সানলাইট, হ্যাঁ, ব্যাপারটা এরকম। এই যে সূর্যালোক, সূর্য থেকে যে আলোক শক্তিটা আসে, সূর্যালোকের যে আলোক শক্তি, সূর্যালোকের যে আলোক শক্তি, এই আলোক শক্তিটাকে ক্লোরোফিল করে কি জানো? ক্লোরোফিলটা কনভার্ট করে একটা রাসায়নিক শক্তিতে পরিণত করে, একটা রাসায়নিক শক্তিতে পরিণত করে। এই রাসায়নিক শক্তির নামটা আমি লিখে দিচ্ছি, এগুলো আমরা চতুর্থ চ্যাপ্টারে পড়বো 9-এর বাচ্চারা, ওকে? জাস্ট আপাতত চাইলে লিখে রাখতে পারো। তাহলে সূর্যের আলোর যে আলোক শক্তি, সেটা যখনই এসে এই ক্লোরোফিলে এসে পড়ে, ক্লোরোফিল এই আলোক শক্তিকে কনভার্ট করে রাসায়নিক শক্তিতে পরিণত করে, কেমিক্যাল এনার্জিতে পরিণত করে। যে কেমিক্যাল এনার্জির নাম এটিপি এবং NADPH2। এই যে ঘটনাটা, এইটা ঘটে ক্লোরোফিলে। তার মানে ক্লোরোফিল কোথায় আছে? গ্রানার মধ্যে আছে। এই যে গ্রানামের বহু বচন কি, গ্রানা।
তারপর এই ঘটনাটা ঘটে গ্রানায়, বহু বচনে। এই ঘটনাটা ঘটে কোথায়? গ্রানায়। এখন এই যে রাসায়নিক শক্তিটা তৈরি হলো, এবার কি হয় জানো? এবার কি হয়, এই রাসায়নিক শক্তি ব্যবহার করে বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড এই স্ট্রোমাতে এসে ঢুকলো, আবার স্ট্রোমার মধ্যে যে পানি আছে, এই পানি, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড, এই যে পানি, এদের সহায়তায় এবং এই শক্তির সহায়তায় ফাইনালি কি তৈরি হয়? শর্করা, অর্থাৎ গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ বা শর্করা বা খাদ্য তৈরি হয়। তাহলে এই যে গ্লুকোজ বা শর্করা বা খাদ্য তৈরি, এই খাদ্য তৈরির ঘটনাটা কিন্তু ঘটে স্ট্রোমায়। তাহলে বুঝতে পেরেছ, সূর্যের আলো আসলো, এই জায়গায় ছিল ক্লোরোফিল, এই জায়গাটা প্রথমে এই শক্তি বানায় দিল, তারপর এই শক্তির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড, পানি এরা মিলে গ্লুকোজ বা শর্করা বা খাদ্য তৈরি হলো। এই খাদ্য তৈরি হলো কিন্তু স্ট্রোমায়। বুঝতে পারছো? আর এই কাজের জন্য কি দরকার? এনজাইম, যার বাংলা উৎসেচক। এই স্ট্রোমার মধ্যেই সেই এনজাইম বা উৎসেচকগুলো থাকে। তাহলে এই খাদ্য তৈরির যে উৎসেচক মানে কি? এনজাইম। তাহলে স্ট্রোমায় কেন শর্করা তৈরি হলো? কারণ সেখানে এনজাইম রয়েছে। এনজাইমের বাংলা কি? উৎসেচক রয়েছে। তাহলে এই যে আমি লাইনটা লিখলাম, এই লাইনটা আপাতত তোমরা মাথায় রাখো, 9-এর বাচ্চারা আর ক্লাস 10-এর বাচ্চাদের এটা বোঝা উচিত, এটা তারা জানো এটা আগে থেকেই। এই কথাটাই তোমাদের বইয়ে এক্সট্রা লেখা আছে। তো চলো কোথায় লেখা আছে আমি সেটা একটু দেখাই আমরা গোলজি বডিতে চলে যাব। আচ্ছা, বইয়ের কোথায় আছে একটু দেখাই। এই যে লক্ষ্য করবে সবাই, প্লাস্টিডের গ্রানা অংশ কি করে? সূর্যের আলোকে আবদ্ধ করে, মানে ধরে সেটাকে কিসে পরিণত করে? রাসায়নিক শক্তিতে পরিণত করে। সেই শক্তিটার নামও আমি লিখেছি। তারপরে কি বলেছে? এই আবদ্ধ সৌরশক্তি মানে যে রাসায়নিক শক্তি স্ট্রোমাতে অবস্থিত, ওই যে স্ট্রোমা তরল, এই জায়গায় যে অবস্থিত এনজাইম মানে উৎসেচক, ওকে, সেই উৎসেচকের সমষ্টি মানে উৎসেচক যত আছে তারা, প্লাস আমাদের বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড সেটা, প্লাস কোষের ভেতর যে পানি, এদেরকে ব্যবহার করে এই যে কার্বোহাইড্রেট, শর্করা বা খাদ্য তৈরি করে। আর এখানে তো ক্লোরোফিল থাকে, সবুজ দেখা, এটা তো বলেইছি। এছাড়াও বলেছে এখানে ক্যারোটিনয়েড থাকে, বাট জেনে রাখো ক্যারোটিনয়েডের মধ্যেই আছে ক্যারোটিন জ্যান্থোফিল। এটা মূলত ভাইয়া ক্রোমোপ্লাস্টে থাকে। তো এই লাইনটা এখানে আসলে দেওয়া ঠিক করে নাই। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, এটাই মনে রাখবো। হ্যাঁ, তবে এছাড়াও এটাও থাকে, এটা কিন্তু ভুল না, সত্য। বাট যদি কখনো বলে ক্যারোটিন জ্যান্থোফিল কই থাকে, আমরা ক্রোমোপ্লাস্ট আনসার দিব। তাহলে দেখো এইখানে যে লাইনটার কথা বললাম সেটাই কিন্তু আমি এই জায়গায় সাজিয়ে দিলাম। তাহলে এই কথাটাই ওখানে আছে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের প্লাস্টিক পড়া শেষ। তোমরা 21 বাজে আমরা গোলজি বডি শেষ করতে পারবো ইনশাল্লাহ আজকে। তাহলে নেক্সট দিন আমাদের বাকি অঙ্গাণুগুলো হয়ে যাবে। তো কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, স্যার NADPH এর ফুল ফর্ম আছে? অবশ্যই আছে, তোমাদের এখন জানা লাগবে না। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এবং শেষে এইচ থাকার কারণে এটাকে আমরা বলবো রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বাট এটা লিখবা না, দরকার নেই, এখন জানার দরকার নেই। আচ্ছা, লিপিকা রয় আইডি থেকে বলেছে গ্রানাম ল্যামেলি নাকি ল্যামেলাম? তো বলে রাখি, নামের শেষে আম হলে এক বচন আর আই হলে বহু বচন। তাহলে যখন আপনি বলবেন ল্যামেলাম, তার মানে বুঝবো এটা একটা। আর যখন অনেকগুলো হবে তখন নাম হয়ে যাবে ল্যামেলি। ঠিক আছে? যখন এক বচন হবে ল্যামেলাম, বহু বচন হলে ল্যামেলি। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, আর যদি থাকে তবে কি তা উদ্ভিদ কোষের মতো? না, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তবে ইউগ্লিনা নামক একটা প্রাণী আছে, এটা সাধারণ জ্ঞান। ইউগ্লিনা, ক্রাইসঅ্যামিবা, এই সকল প্রাণীতে আবার সালোক সংশ্লেষণ হয়। তাহলে সালোক সংশ্লেষণ বা খাদ্য তৈরি যদি প্রাণীতে হইতো, আল্লাহ তাআলা যদি আমাদের শরীরেই ক্লোরোপ্লাস্ট দিতেন, তাহলে তো ভাই আমার আর এত কষ্ট করা লাগতো না। আমি দেশ বিদেশ ঘুরতাম আর আমার শরীরেই তো খাদ্য ক্ষুধা লাগতো, সেই খাদ্য তো আমি তৈরি করে খাইয়ে নিতাম, তাই না? তাতে এত কষ্টই করা লাগতো না। সো আমাদের নাই। শিয়ামউদ্দিন বলেছে ম্যাট্রিক্স কোনটা স্যার?
আচ্ছা, ক্লোরোপ্লাস্টের ভেতরের যে তরল অংশ যেটাকে আমরা বললাম এস্ট্রোমা, এটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। যখন আমরা মাইটোকন্ড্রিয়া পড়ব তখন এই তরল অংশটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। ক্লোরোপ্লাস্টের বেলায় যে তরলটাকে আমরা বলছি এস্ট্রোমা, মাইটোকন্ড্রিয়ার বেলায় সেই তরলটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানেও আসলে তরল, মাতৃকা, যার উপর অন্যান্য কিছু অবস্থান করে। গাজর মাটির নিচে থাকলেও কমলা কালার হয় কারণ তার মধ্যে ক্যারোটিন নামক রঞ্জক আছে। বুঝতে পেরেছ? আর অন্যান্য উদ্ভিদের মূল মাটির নিচে থাকলেও কালারফুল হয় না কারণ তার মধ্যে কোনো রঞ্জক পদার্থ নাই। এটাই হচ্ছে কারণ। আচ্ছা, রাফিদ বলেছে স্যার আমাদের ক্লাস 10-এ যেই ডেফিনেশনগুলো দরকার সেগুলো পড়ানোর সাথে সাথে দিলে ভালো হয়। ওকে, যেমন আজকে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের ডেফিনেশন দরকার, তো প্রথম যে লাইনটা সংজ্ঞা ওখানেই তো হয়ে গেছে, তাই না? ফারহানা তানি আইডি বলেছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের গঠন কি আলাদা? জি, গঠন আলাদা, গঠন আলাদা, কিন্তু ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কেমন এটা আপনাদেরকে ইন্টারমিডিয়েটে উঠেও শেখা লাগবে না। যদি আপনি অনার্সে বায়োলজি নিয়ে পড়েন তাহলে শেখা লাগতে পারে। তো যেহেতু শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের গঠনটাই শেখা লাগবে তাই আমরা এটাই জানলাম। আচ্ছা, তানভীর আল গালিব বলেছে রঞ্জক পদার্থ কিভাবে তৈরি হয়? রঞ্জক মানে হচ্ছে রং, আর এই রঞ্জক পদার্থগুলো আসলে হচ্ছে প্রোটিন। আর প্রোটিন তৈরি হয় কোথায়? রাইবোজোমে। তাহলে প্রত্যেকটা কোষে এই রঞ্জক পদার্থগুলো আসলে তৈরি হয় কোথায়? রাইবোজোমে। সেই রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনগুলো তারপরে সেখানে জমতে থাকে, মানে যে প্রোটিন যেখানে কাজ করবে সেখানে চলে যায়। ওকে, তো চলো আমরা গোলজি বডি বা গোলগি বডিতে যাই। আমরা সবাই হেডলাইন দেই, তার আগে আমরা দেখে আসি বইয়ে যে খুব অল্প একটা অংশ হচ্ছে গোলগি বডি, মানে যাতে তোমাদের ভয় না লাগে। এই যে দেখো, এতটুকু জিনিস তোমাদের পড়া। ইন্টারমিডিয়েটে অনেক কিছু থাকলেও এখানে অনেক কিছু। প্রথমে একটা জিনিস মনে রাখো, গোলজি কিংবা গোলগি এটা কিন্তু একটা সায়েন্টিস্টের নাম, বিজ্ঞানীর নাম। উনি আবিষ্কার করেছেন দেখে ওনার নামে নামকরণ করা হয়েছে, এবং বলেছে প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও পাওয়া যায়। তাহলে এটা আলাদা কোনো ফ্যাক্ট না, দুই জায়গায় পাওয়া যায়। আচ্ছা, এই গোলজি বস্তুর কাজ মানে এমসিকিউতে পরীক্ষায় খুব আসে। আমি আগে এই কাজ মনে রাখার জন্য একটা কথা বলি। গোলজি বস্তু কিন্তু প্রোটিন তৈরি করে না, প্রোটিন তৈরি হয় তো রাইবোজোমে। গোলজি বডি প্রোটিনটা স্টোর করে, সঞ্চয় করে। সাথে ওয়েট করো, আমি জাস্ট একটু দেখাই, বিভিন্ন বিপাক কাজের সাথে এটা জড়িত। এই বিপাক বা মেটাবলিজম শব্দটা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আর একটা জিনিস দেখো, এই গোলজি বডি থেকে বিভিন্ন পদার্থ কি হয়? সিক্রেশন হয়। সিক্রেশনের বাংলা হলো নিঃসরণ। দেখো, হরমোন নিঃসরণ হয়, বিভিন্ন পদার্থ নিঃসরণ হয়, বুঝতে পারছো? আবার দেখো, পানি বিয়োজন হয়। পানি বিয়োজন মানে কি? পানি বের হয়ে যায়। এই যে পানি বের হওয়া, সেটাও কিন্তু এক ধরনের নিঃসরণ। তাহলে দেখো, গোলজি বডির যে কাজ, এই কাজের মধ্যে কি আছে? একটা প্রো, একটা বি, আর একটা ন। তো তুমি মনে রাখতে পারো প্রবীণ, অর্থাৎ গোলজি এই মানুষটা হচ্ছে প্রবীণ। আমরা আগে টেকনিকে এই কাজ তিনটা মাথায় রাখি, তারপর এগুলো কি বোঝাচ্ছি। তো সবাই চলো আমরা হেডলাইন দেই, সবাই চলো আমরা একটু হেডলাইন দেই ভাইয়া। হেডলাইন হচ্ছে গোলজি বস্তু। তাহলে গোলজি বস্তুর সবার আগে আমরা যেটা মনে রাখবো কাজ। এই কাজটা আমরা মনে রাখবো কি দিয়ে? বানান যদিও ভুল হলো, প্রবীণ, প্রবীণ দিয়ে। আচ্ছা, প্রবীণ দিয়ে আমরা কি মুখস্থ করবো? এটা আমরা একদম ধুমায় মুখস্থ করে ফেলবো যে গোলজি, এই গোলজি মানুষটা হচ্ছে প্রবীণ, ইনি প্রোটিন সঞ্চয় করে। এটা কিন্তু মাথায় রাখো যে প্রোটিন কিন্তু কি করে? সঞ্চয় করে, তৈরি করে না, কিন্তু সঞ্চয় করে। আচ্ছা, বিতে কি? বিপাক। বিপাক মানে মেটাবলিজম। এখন বিপাক শব্দটার অর্থ কি এটা আমরা বুঝবো, আগে আমরা শব্দগুলো লিখে ফেলি। আর নতে হচ্ছে নিঃসরণ করে। নিঃসরণের ইংলিশ হলো সিক্রেশন। সিক্রেশন। ওকে, কি কি নিঃসরণ করে? কি কি নিঃসরণ করে? আচ্ছা, একটাতে লেখা ছিল হরমোন নিঃসরণ করে,
জৈব পদার্থ নিঃসরণ করে, অর্গানিক ম্যাটেরিয়ালস, হরমোন। আর একটা ওই যে পানি নিঃসরণ করে, পানি বিয়োজন আছে, সেটাও আসলে একটা নিঃসরণই বোঝায়। তাহলে তোমরা এই এমসিকিউতে গোলজি বডি থেকে যত প্রশ্ন আসছে এই কাজই আসছে, যে কোনটি প্রোটিন সঞ্চয়ে ভূমিকা রাখে, কোনটি বিপাকে ভূমিকা রাখে, কোনটি নিঃসরণে ভূমিকা রাখে। উত্তর গোলজি বডি। সো গোলজি বডি প্রবীণ, প্রোটিন সঞ্চয় বিপাক নিঃসরণ, প্রোটিন সঞ্চয় বিপাক নিঃসরণ, প্রোটিন সঞ্চয় বিপাক নিঃসরণ, প্রোটিন সঞ্চয় বিপাক নিঃসরণ। একদম পড়বা গোলজি প্রবীণ, গোলজি প্রবীণ, গোলজি প্রবীণ, মুখস্থ করে ফেলবা যাতে এটা কখনোই ভুল না হয়। এতটুকুই পড়া। এখন আসো বিপাক বা মেটাবলিজম শব্দটা কি আসলে একটু বোঝালে ভালো। চলো আমরা বিপাক কি একটু বুঝে আসি। আচ্ছা, বিপাক বা মেটাবলিজম শব্দটার অর্থ হলো কোষে সংঘটিত বিক্রিয়া। সো রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন অকার্স ইন দ্য সেল। একটা সেলের মধ্যে, সেল মানে কোষ, একটা কোষের মধ্যে যত ধরনের বিক্রিয়া হয়, একটা কোষের মধ্যে, কোষের সাইটোপ্লাজম বলো, কোষের মাইটোকন্ড্রিয়া বলো, প্লাস্টিড বলো, এই যে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষণ হলো, তাহলে সালোক সংশ্লেষণে অনেক বিক্রিয়া হয়েছে না, এ প্রত্যেকটা বিক্রিয়াকেই বলবো বিপাক। তাহলে বিপাক মানে, মেটাবলিজম মানে কোষে সংঘটিত বিক্রিয়া, কোষে যত বিক্রিয়া হয় সবই হচ্ছে বিপাক। বাট যে রিয়াকশন, যে বিক্রিয়া কোষের বাইরে ঘটে সেটা কিন্তু বিপাক না, বিপাক কোষের ভেতর হতে হবে। এখন এখন এই বিপাক ক্রিয়া দুই ধরনের, এই বিপাক ক্রিয়া দুই ধরনের। যদি কোনো বিক্রিয়ায় কোনো কিছু উৎপন্ন হয়, উৎপন্ন হয় মানে প্রডিউস হয়, তাহলে এই যে উৎপন্ন হয়, এই যে উৎপন্ন বানান কি উ, তাহলে এটাকে আমরা বাংলায় বলবো উপচিতি, ইংলিশে এটাকে বলে অ্যানাবলিজম। তাহলে মেটাবলিজম দুই প্রকার, একটা উপচিতি আর একটা হলো অপচিতি। উপচিতিতে উৎপন্ন হয়, উপচিতিতে উৎপন্ন হয়। তাহলে বুঝো অপচিতিতে কি হয়, অপচিতিতে ভাঙ্গে, আর ভাঙ্গে মানে কি কাটে, তাই এটাকে বলে ক্যাটাবলিজম, ইংলিশে বলে ক্যাটাবলিজম, কাটে তাই এটাকে বলে ক্যাটাবলিজম। তাহলে বিপাক আসলে দুই ধরনের, কোষে সংঘটিত যে কোনো বিক্রিয়াকে বলা হয় বিপাক, এই বিপাকে কোনো কিছু উৎপন্ন হলে তাকে বলে উপচিতি। মনে রাখবা উ উ, হ্যাঁ, উৎপন্ন উপচিতি, আর ভাঙলে হচ্ছে অপচিতি, সেটাকে ইংলিশে কাটা, কাটে কাটে। তাহলে এখন তোমরা উত্তর দাও তো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি উপচিতি না অপচিতি? দেখি কে পারে। সালোক সংশ্লেষণ উপচিতি না অপচিতি? একজন বলেছে হরমোন কি, হরমোন নিয়ে আলাদা পড়া আছে, ওয়েট করেন তখন আমরা শিখবো। হ্যাঁ, তাহলে সালোক সংশ্লেষণ উপচিতি না অপচিতি কে বলতে পারবে? ভেরি গুড, আয়েশা সিদ্দিকা বলেছে। যেহেতু আমরা সকলেই জানি সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হয়, তাহলে সালোক সংশ্লেষণ হচ্ছে উপচিতি। তাহলে যেমন সালোক সংশ্লেষণ, আর শ্বসনে, শ্বসনে খাদ্যকে ভাঙ্গা হয়, ভেঙে শক্তি পাওয়া হয়, তাহলে শ্বসন হচ্ছে, শ্বসনের ইংলিশ হচ্ছে রেসপিরেশন, আর সালোক সংশ্লেষণের ইংলিশ তো ফটোসিনথেসিস। গোলজি বডি আমরা শেষ করব, যদিও আমরা জানি টাইম প্রায় শেষ, বাট আমরা গোলজি বডিটা শেষ করব, একটু কয়েক মিনিট লাগবে, 2-3 মিনিট লাগবে। তাহলে গোলজি বডির কাজ হলো, আর দুইটা লাইন আছে, জাস্ট দুইটা লাইন আছে আর কিচ্ছু না। হ্যাঁ, এটা আমরা একটু লিখে ফেলি, ঝটপট লিখে ফেলি। আচ্ছা, দুইটা লাইন কি আছে একটু দেখি তো, দেখি তো কি আছে। দেখো, এটি মানে গোলজি বডি, সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল। সো ভেসিকল মানে ছোট ছোট থলে বা গহ্বর নিয়ে তৈরি হয়। তাহলে একটু আমরা ছবিটার দিকে তাকাই। এই ছবিটা উদ্দীপকে থাকতে পারে, বলতে পারে এটা কি। লক্ষ্য করো, একটা গোলজি বডির এই যে অংশগুলা, এই যে অংশগুলা, এই যে নালীগুলো, বড় বড় নালী, এই নালীগুলোকেই বলা হয় সিস্টার্নি।
বলে এগুলোকে কি বলা হয়? সিস্টার্নি। আর এখানে একটা জিনিস একটু ভুল করেছে, সেটা হলো দেখো এই যে ছোট ছোট যে থলেগুলো আছে না, এগুলো হলো ক্ষুদ্র ভেসিকল, আর এগুলো আকারে বড়, এগুলোকে বলে বড় ভেসিকল। তবে যেগুলো বড় ভেসিকল তাদের আবার নাম আছে ভ্যাকুওল। যাই হোক, ইন্টারমিডিয়েটে ওভাবে আছে, বাট ক্লাস 9-10-এ এভাবে আছে। তাহলে মনে রাখো, গোলজি বডিতে 2 ধরনের উপাদান থাকে, মূলত 3 ধরনের উপাদান থাকে। একটা উপাদান হচ্ছে সিস্টার্নি, এই লম্বা লম্বা নালীগুলোকে আমরা বলি সিস্টার্নি। আর গহ্বর, কিছু গহ্বর আছে ক্ষুদ্র, তো সিস্টার্নির প্রান্তভাগকে এরা বলেছে ক্ষুদ্র। এখন পরীক্ষায় যদি আসে আমাদেরকে এটাই মনে রাখতে হবে, যদি এভাবে লেভেলিং আসে, এভাবে যদি টান দিয়ে বলে যে উদ্দীপকের এই অংশটি কি, তাহলে উত্তর হবে ক্ষুদ্র ভেসিকল। আর স্বাভাবিক এটার চেয়ে এগুলো আকারে বড়, এটা হচ্ছে বৃহৎ ভেসিকল। এখন কথা হচ্ছে আর তো ডিটেলস কিছু আসলে এখানে নাই, বেশি বলতে গেলে আবার মাথা গরম হয় কিনা। ইন্টারমিডিয়েটে যদি আমরা অনেক বেশি ডিটেলস শিখবো, হালকা একটা জিনিস বলে দেই। তো এরপরে একটা অঙ্গাণু আছে, বুঝছো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা যখন আমরা নেক্সট দিন পড়বো তখন দেখবো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে না রাইবোজোম লেগে থাকে। এটা আমরা নেক্সট দিন পড়বো। আর আমরা তো সবাই জানি রাইবোজোমে কি হয়, প্রোটিন তৈরি হয়। যেহেতু এই অঙ্গাণুটার গায়ে রাইবোজোম লেগে থাকে, তার মানে এই অঙ্গাণুটারও একটা কাজ হচ্ছে সেখানে প্রোটিন তৈরি হবে। মজার বিষয় হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে প্রোটিনটা তৈরি করে, এই প্রোটিনটা তৈরি হওয়ার পর গোলজি বডির ভেতরে ঢুকে যায়। গোলজি বডি করে কি জানো, এই প্রোটিনটার চারদিকে কার্বোহাইড্রেট মানে শর্করার একটা আবরণ তৈরি করে, এবং আবরণ তৈরি করে ফাইনালি এক পাশ দিয়ে প্রবেশ করে আর এক পাশ দিয়ে এটাকে বেরিয়ে। ব্যাপারটাকে যদি খুব সিম্পলি বলেই আমি শেষ করি, এইটা যদি একটা কোষ হয় তাহলে এটা হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। আমি এখন যা বলছি একটু অতিরিক্ত কথা বলছি, এটা আসলে দরকার নাই, বাট একটু বলি। এটা হচ্ছে নিউক্লিয়াস। তো গোলজি বডির ব্যাপারটা কি জানো, গোলজি বডি এই যে নিউক্লিয়াস থেকে শুরু হয়ে একদম কোষঝিল্লি পর্যন্ত বিস্তৃত। তো মনে করো এই জায়গায় আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জায়গায় আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মনে করো। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যদি কোনো প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটা গোলজি বডিতে ঢোকে, দেন এই গোলজি বডির সিস্টার্নি হয়ে 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 ফাইনালি ওই ভেসিকলের মাধ্যমে সে বেরিয়ে যায়। ভেসিকলের মাধ্যমে বেরিয়ে যায়, তার ভেতরেই কিন্তু প্রোটিনটা থাকে, এবং এই প্রোটিনটা অতঃপর কোষ ঝিল্লিতে চলে আসে, কিংবা কোষ ঝিল্লি পার হয়ে কোষের বাইরে চলে যায়। তার মানে গোলজি বডি মূলত কি করে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা তৈরি করে, গোলজি বডি কিন্তু কি করে, সেই জিনিসগুলোর আরেকটু মডিফিকেশন করে। মডিফিকেশন করে সেগুলোকে রাস্তা পার করে কোষ ঝিল্লির বাইরে পাঠাতে হেল্প করে। বাট এই ব্যাপারগুলো যেহেতু তোমার ইন্টারের বইয়ে নাই, আসলে এত কিছু এখন মাথায় নেওয়ারও দরকার নাই। তাহলে ফাইনালি আমি যেটা বলতে চাই, তুমি গোলজি বডি থেকে মনে রাখবা, গোলজি ইনি বিজ্ঞানী, ওনার বিজ্ঞানীর নামে নাম হয়েছে। এটা প্রধানত প্রাণী কোষে থাকলেও উদ্ভিদ কোষেও থাকে, দুটাতেই থাকে। এর অংশ দুইটা, লম্বা লম্বাগুলো সিস্টার্নি, ছোট ভেসিকল আর বড় ভেসিকল, সাইজ দেখলেই বুঝতে পারবা। আর গোলজি হচ্ছে প্রবীণ। আমি এতক্ষণ যা বললাম, আচ্ছা আমি মাফ করে দাও, এগুলো ভুলে যাও, এগুলো বাদ। গোলজি হচ্ছে প্রবীণ, জাস্ট মুখস্থ করে ফেলো। এটা প্রোটিন সঞ্চয় করে, ওই যে বললাম প্রোটিন তৈরি হয়, সেটা এর ভেতরে জমা থাকে, তারপর যখন প্রয়োজন হয় বের করে দেয়। প্রোটিন সঞ্চয় করে, বিপাক করে, বিভিন্ন বিপাকীয় কার্যকলাপ সম্পন্ন করে। আমি বিপাক বোঝানোর জন্য সালোক সংশ্লেষণ শ্বসন লিখেছি, তোমরা আবার ভেবো না তাহলে কি গোলজি বডিতে সালোক সংশ্লেষণ হয়, না ভাই। বিপাক মানে তো অনেক বিক্রিয়া, আমি একটা কমন বিক্রিয়া দিয়ে তোমাদের বোঝাইছি, ওকে। আর নতে নিঃসরণ, এই যে নিঃসরণ, যা দরকার বা কোষের বাইরে যাওয়া, সে কি করে, নিঃসরণ করে বাইরে বের করে দেয়। তাহলে প্রবীণ, গোলজি হচ্ছে প্রবীণ, গোলজি হচ্ছে প্রবীণ। এইটুকুই তোমাদের আজকের পড়া। তাহলে আজকে খুব গুরুত্বপূর্ণ দুইটা পড়া হয়ে গেল, একটা হচ্ছে প্লাস্টিড আর একটা কি ছোট্ট একটা পড়া গোলজি বডি। সো নেক্সট দিন আরেকটা গুরুত্বপূর্ণ বড় পড়া মাইটোকন্ড্রিয়া পড়বো, সাথে আমরা লাইসোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো। তাহলে দেখবো আমাদের ঝিল্লি যুক্ত অঙ্গাণুগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে শেষ মুহূর্তে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে জানিয়ে দাও, আমি সেটার আনসার দিয়ে শেষ করব। আজকের ক্লাস এখানেই শেষ। আর তোমরা আজকে ভালো পরীক্ষা দিয়েছো, তোমরা প্রশ্ন করতে করতে 10-এ 10 অনেকেই পেয়েছো। দেখি কতজনের নাম ডাকা যায়, দেখি কতজনের নাম ডাকতে পারি। এখন পর্যন্ত তোমরা পরীক্ষা দিয়েছো। একজন বলেছে পানি কি লিপিডে নিঃসরিত হয়। পানি লিপিডে কেন নিঃসরিত হবে? 100 জন পরীক্ষা দিয়েছে। পানি বিয়োজন কি একজন বলেছে। আচ্ছা, পানি বিয়োজন কি? আহারে, বিয়োজন মানে বের হওয়া,
আচ্ছা একটা ছোট্ট কথা বলি, মনে করো এটা একটা গ্লুকোজ, বুঝছো, এটা একটা হচ্ছে গ্লুকোজ, এর সাথে যদি আমি আর একটা গ্লুকোজকে যুক্ত করি, তাকাও, দুইটা গ্লুকোজকে যখন আমি যুক্ত করব তখন এদের মধ্যে না একটা বন্ধন হবে। এই বন্ধনটা হওয়ার জন্য এই গ্লুকোজ আর গ্লুকোজ থেকে এক অণু পানি বেরিয়ে যাবে, এখান থেকে এক অণু পানি বেরিয়ে যাবে, দেন বন্ধন। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটা আমার এই হাত একটা গ্লুকোজ, এই হাত একটা গ্লুকোজ, তো এই গ্লুকোজ আর এই গ্লুকোজ বন্ধন করবে। এখন শর্ত কি, এরা যে বন্ধন করবে তাহলে এরা তো নর্মালি পূর্ণ আছে, তাই না? গ্লুকোজে কার্বন আছে, কার্বনের সব হাত পূর্ণ আছে, তাহলে এদের মধ্যে বন্ধন করতে হলে কাউকে না কাউকে ছাড়তে হবে, বুঝছো? ব্যাপারটা এরকম, এই যে দেখো একটা কার্বনের তো ভাইয়া চারটা হাত, চারটা হাতে মনে করো যদু, মধু, কদু আর নদু। কার্বনের চারটা হাতে যদু, মধু, কদু, নদু আছে। এখন মনে করো কার্বন ফাহাদের সাথে যুক্ত হতে চায়, বা ফাহাদ বলল কার্বন ভাই তুমি আমার সাথে একটু যুক্ত হও। এখন বলো তো, কার্বনের মধ্যে তো যদু, মধু, কদু, নদু আছে, তাহলে সেই ফাহাদকে কি আর নিতে চাইবে? কারণ সে তো অলরেডি ফুল আছে। এখন ফাহাদের সাথে বন্ধন করতে চাইলে অবশ্যই হয় যদু, মধু, কদু, না হয় নদু, কাউকে না কাউকে বাদ দিতে হবে। আচ্ছা, কাকে স্যাক্রিফাইস করলো? মনে করো কার্বন মধুকে স্যাক্রিফাইস করলো, তাহলে এই যে মধু স্যাক্রিফাইস হয়ে কার্বন ফাহাদের সাথে যুক্ত হলো, তাহলে আমি এইখানে বলতে পারি এইখানে মধু বিয়োজন হয়েছে। কি বিয়োজন হয়েছে? মধু বিয়োজন হয়েছে। আচ্ছা, সো এক্স্যাক্টলি যখন দুইটা যৌগ, দুইটা গ্লুকোজ পরস্পর যুক্ত হবে তখন তারা যে যুক্ত হবে এই জন্য এদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো একজন এইচ হাইড্রোজেন স্যাক্রিফাইস করে, একজন হাইড্রোজেন স্যাক্রিফাইস করে, একটা গ্লুকোজ হাইড্রোজেন স্যাক্রিফাইস করে, আর একটা গ্লুকোজ ওএইচ স্যাক্রিফাইস করে, ফলে এই দুইটা মিলে পানি বিয়োজন হয়। সো এই বিক্রিয়ায় পানি বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এই দুইজন মিলে একটা যৌগ তৈরি হয় যার নাম ম্যালটোজ। এই যে এই ঘটনাটা যে ঘটালো, এই দুইটাকে বন্ধন করে যে ম্যালটোজ বানালো, এর জন্য যে পানিকে বিয়োজন করতে হলো, পানিকে যে ডিলিট করতে হলো, এই কাজটা করে একটা এনজাইম বা উৎসেচক। এটাকেই বলা হয় উৎসেচকের পানি বিয়োজন। অর্থাৎ উৎসেচক এই পানিটা বিয়োজন করেই এদেরকে যুক্ত করলো, করে এই ম্যালটোজটা তৈরি করলো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, প্রশ্ন আরো কঠিন করব। তাহলে আমি দ্রুত নামগুলো ডাকি। 100 পেয়েছে আদনান, আহমদ সঞ্জার, ধ্রুব, দিবা, বিভা, আকিফ, আপন, আশরাফুল হক, বাঁধন পাল, ফাইজা, ফাতিমা, গাজিউল, হাবিবাতুল জান্নাত, হাসনাত, তিথি, জিশা, লাবিব শাহী, লেখা। আচ্ছা, এই যে তোমরা এই যে একটা মিথ্যার আশ্রয় নিয়ে পরীক্ষা দিয়েছো, আমি কিন্তু তুমি কোন ফোন থেকে কোথায় বসে সব জানতে পারবো যে তুমি কে। তো এরকম মিথ্যার আশ্রয় বা ভুংভাং নাম্বার দিয়ে কিন্তু পরীক্ষা দিবা না। আচ্ছা, মাহিন, মায়া ফারহানা, মাইদা ইসলাম, মেজবাউদ্দিন রিফাত, মিনহাজুর রশিদ খান, প্রশ্ন কঠিন করতে হবে, মৃদুলা, তাসকিনা, মুখতার রাফিদ, মুরাদ, মুশফিকুর রহমান, নবনীতা বড়ুয়া, নাবিল, তুর্ন, নাফিজা তারান্নুম, নওশাদ, নিশাত আনাম, অরণি, প্রিয়ন্তী, প্রীতম রয়, রাফি, রিমি, রেজওয়ানা, এস এম আকুদ, ওরে আল্লাহ, মুবাল্লিগ আলম, সাদিয়া তাসনিম, ভয়াবহ, এত সোজা প্রশ্ন করা যাবে না, জারিফা, সানিয়া, সাবিব, শিয়াম, শিশির, সোহেল, সুমনা, শিমু, তাহা, উর্মি, তাজরিন, তাজবির, তামিম, নাফিজা, এই তো শেষ, জাইমা, জিম, তাশরিক বিশ্বাস। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।